ইয়াশ ভ্রু কুঁচকে তাকালো কৌশিকের দিকে, তারপর বলল, বিয়ে করা ভুল। তুই তাহলে বিয়ে করেছিস কেন? কুনজর দিয়ে আর সুনজর দিয়েছি তো আমার বউয়ের দিকে। তোর এত সমস্যা কিসের? আমার ভালোবাসাকে কুনজর ভেবে ভুল করছিস তুই কৌশিক। বিয়ে করা ভুল নয়, কিন্তু তোকে তো আমি পাঠিয়েছিলাম আমার বোনের খবর নেওয়ার জন্য, ওকে দেখে রাখার জন্য, ভুলে ভালিয়ে বিয়ে করার জন্য নয়। তোর বোনের ভাগ্য ভালো আমার মতো বর পেয়েছে। আর দেখে শুনে রাখার একমাত্র উপায় হলো বিয়ে করা। আমি আবার লয়াল, বিয়ে সাথী ছাড়া কারো দায়িত্ব নেব কেন? তাই সোজা বিয়ে করে বউ বানালাম। এখন খালি জুনিয়রের মুখে আব্বু ডাক শোনা বাকি। অসভ্যতামোর একটা সীমা থাকে ইয়াস। কি আজব, বিয়ে করেছি বাবা হব না? চুপ রইল কৌশিক। ওর রাগের কারণ হলো সেদিন ইয়াসের অমন উগ্র আচরণ। বাইরের লোকদের সামনে ওকে ছোট করেছে ইয়াস, না জেনে না বুঝে কাসফিয়াকেও কথা শুনিয়েছে ওরা। এই জন্যই এতটা ক্ষেপে আছে কৌশিক। কিন্তু কি আর করবে, সেই তো বোন ওর। পাগল প্রায় ইয়াসের জন্য। চোখ মুখ শক্ত করলো কৌশিক, বিড়বিড় করে বলল, আমার বোকা বোন এই অসভ্য ছেলের মধ্যে কি দেখে এত পাগল হয়েছে কে জানে। তুই মাথা মোটা গর্ধব জানার পরেও ইনায়া তোর মধ্যে যা দেখে পাগল হয়েছে। কৌশিক রেগে তাকালো ইয়াসের দিকে। এই ইয়াস মুখের উপর অপমান করে বসে সব সময়। এই জিনিসটাও অপছন্দ কৌশিকের। ইয়াসের ডোন্ট কেয়ার ভাব নিয়ে বসে আছে আগের মতোই। ওর কথায় কে কি ভাবলো তাতে যায় আসে না কিছুই। কৌশিক কিছু বলতে নিলে থামিয়ে দিল উজ্জ্বল। বলল কৌশিকের উদ্দেশ্যে, কাশফিয়াল ইয়াসের কাছে ভালো আছে কৌশিক, আর ঝামেলা করো না, তুমি মেনে নাও ওদেরকে। কৌশিক মুখে বিরক্ত নিয়ে উত্তর দিল, মেনে না নিয়ে উপায় আছে? ইয়াস হাসলো কৌশিকের কথায়, মুখ ভেঙচি কেটে উঠে চলে যেতে যেতে বলল, তুই মেনে না নিলেও আমার যায় আসে না, আমার যা পাওয়ার পেয়ে গেছি। ইয়াস যাওয়ার পরে চলে গেল কৌশিকও। উজ্জ্বল হাসছে আর ভাবছে মনে মনে সেদিনের কথা। মাঝখানে একবার দেশে এসেছিল ইয়াস, বাড়ির কেউ না জানলেও উজ্জ্বল জেনেছিল কোনোভাবে। ইয়াসের বন্ধুর স্কুলে প্রোগ্রাম ছিল, চিফ গেস্ট হিসেবে ডাকা হয়েছিল ওকে। এর সপ্তাহখানেক পরেই ইয়াসের লন্ডন ব্যাক করার কথা ছিল। পড়াশোনার ক্ষতি হচ্ছিল ওর এখানে থেকে। উজ্জ্বল সেদিন ইয়াসের সাথে দেখা করতে গিয়েছিল স্কুলে। উজ্জ্বল যখন অফিস রুমে ইয়াসের কাছে গেল তখন জানালার কাছে দাঁড়িয়ে মনোযোগ দিয়ে কিছু দেখছিল ইয়াস। স্কুলের গেটের সামনে দাঁড়িয়েছিল এক মেয়ে, পরনে ইয়াসের পছন্দের নীল রঙের শাড়ি, হাতে এক গুচ্ছ কদম ফুল। টুপটাপ বৃষ্টি পড়ছিল তখন। মেয়েটার ঠোঁটের কোণে লেগে থাকা হাসি, কোমর পেরিয়ে যাওয়া লম্বা কালো চুল, ডাগর ডাগর আখিজোড়া, সব কিছুই অদ্ভুতভাবে আকর্ষণ করছিল ইয়াসকে। বরাবরই ইচ্ছে করছিল কাছে গিয়ে ছুঁয়ে দিতে মেয়েটাকে। পরে আবার নিজেই নিজেকে বুকুনি দিয়েছিল ইয়াস। এ কি ভাবছে সে? মেয়েটার বয়স খুব বেশি হলে 15 কি 16 হবে। ইয়াসের বয়সের সাথে 11 কি 12 বছরের গ্যাপ তো হবেই। ইয়াস কিনা এই মেয়েকে নিয়ে আকাশ পাতাল ভেবে যাচ্ছে, তাও প্রথম দেখাতেই। না না, ইয়াসকে এগুলো মানায় না। এই ভেবে নিজের মনে বোকা ঝোঁকা দিল ইয়াস। কাঁধে কারো হাতের স্পর্শ পেয়ে ঘুরে তাকালো ইয়াস, দেখলো উজ্জ্বল দাঁড়িয়ে আছে ওর ঠিক সামনে। স্কুল থেকে বেরিয়ে দুজনে মিলে কথা বলল অনেকক্ষণ। প্রায় সপ্তাহখানেক পর ইয়াস যখন ফিরে যাবে তখন আবারও দেখা হয় মেয়েটার সাথে, কিন্তু তখন ওর সাথে ছিল কৌশিক। বুঝতে বাকি নেই ইয়াসের এই হলো কৌশিকের একমাত্র বোন, যার গল্প শুনে এসেছে এতদিন ধরে। সেদিনও ইয়াসের সাথে উজ্জ্বল ছিল। ওর ভাবুক চেহারা দেখে প্রশ্ন করলো উজ্জ্বল, কি এত ভাবছো শুনি? বললে উত্তর দিবে কি? বলেই দেখো। আমার এক বন্ধু প্রেমে পড়েছে বুঝলে, কিন্তু মেয়েটার তুলনায় ওর বয়স অনেক বেশি। মেয়েটাকে ভুলতে চাইলেও পারছে না। স্বপ্নে এসে উকিঝুঁকি মারছে বারবার। মনে কৌতূহল জাগছে তার সম্পর্কে জানার জন্য। আমার বন্ধুর কি করা উচিত? উজ্জ্বল বুঝলো ইয়াস কোনো বন্ধুর কথা বলছে না, বরং ওর নিজের কথাই বলছে। মুচকি হেসে কাঁধে হাত রেখে বলল ইয়াসকে, ভালোবাসা কি আর এসব বাধা মানে? তোমার বন্ধু তাকে মন থেকে ভালোবাসলে ঠিক পেয়ে যাবে, তবে অপেক্ষা করতে হবে। ধৈর্য ধরলেই না সফলতা আসবে। উজ্জ্বলের কথায় খুশি হলো ইয়াস,
হেসে বিদায় জানালো ওকে। আজ আবারও উজ্জ্বলের মনে পড়ল সেদিনের কথা। বহুবার সেই অপরিচিতার সম্পর্কে শুনেছে ইয়াসের মুখে। যখন হুট করে বিয়ে করে বাড়িতে বউ নিয়ে আসলো, সেদিনই বুঝে গিয়েছে এই মেয়েই ইয়াসের ভালোবাসা। হঠাৎ দেখা হওয়া সেই অপরিচিতা। ইয়াসের যাওয়ার সময় হয়ে এসেছে। সুফিয়া বেগম আর আনোয়ার সাহেবও চুপ করে আছেন। আজ যে কয়েকদিন ইয়াস থেকেছে এখানে, বহুবার বলেছে এবার আর ফিরে না যেতে, কিন্তু ইয়াসের এক কথা, সে তার কাজ ছেড়ে এখানে পড়ে থাকতে পারবে না। কাসফিয়ারও তেমন ইচ্ছে নেই যাওয়ার। সেই সকাল থেকে কান্না করে যাচ্ছে যাবে না বলে। ইয়াস পাত্তা দেয়নি ও সবে। মমিকে কোলে নিয়ে গাড়িতে বসে আছে কাসফিয়া। ইয়াসের কথা বলছে উজ্জ্বলের সাথে। বাড়ির সবার থেকে বিদায় নিয়ে গাড়িতে উঠতে যাবে, তখনই কানে আসলো সুফিয়া বেগমের কণ্ঠস্বর। আবার কবে আসবে? ঘুরে তাকালো ইয়াস। মায়ের কথার উত্তরে বলল সে, হয়তো আর আসবো না। আমার মৃত্যুর খবর পেলে অন্তত এসো। মায়ের অভিমানী কথায় বুকের ভেতরটা কেঁপে উঠল ইয়াসের। কথাটা শুনে কষ্ট পেল হয়তো। কাল কাসফিয়ার কথায় ছুটে গিয়েছিল ওনার সাথে কথা বলবে বলে। মায়ের রুমের সামনে গিয়ে ফিরে এসেছে আবার। জড়তা কাজ করছিল ওর মধ্যে। মাকে কি ওকে দূরে ঠেলে দিবে নাকি বুকে টেনে নেবে, এসব প্রশ্নই বারবার ঘুরছিল মাথায়। তখন তো ইয়াসে ফিরে আসলো, কিন্তু এখন ইচ্ছে করছে ওনার সাথে কথা বলতে। সব মান অভিমানের দেওয়ালে ভেঙে ছোটবেলার মতো চাপটে ধরতে ইচ্ছা করছে মাকে। ছেলের থেকে কোনো উত্তর আসবে না জানেন সুফিয়া বেগম, তাই আশাও করেননি। সবাইকে গেটের সামনে রেখে চলে যাচ্ছিলেন উনি। দুই এক পা বাড়াতেই কানে আসলো ইয়াসের কণ্ঠস্বর। আম্মু। দ্রুত মাথা ঘুরিয়ে তাকালেন সুফিয়া বেগম। ইয়াসের মুখে কতদিন পর শুনলেন মা ডাকটা। কোনো বিরক্ত নেই ওর চোখে মুখে। মায়ের প্রতি একরাশ স্নেহ আর ভালোবাসা প্রকাশ পাচ্ছে কেবল। সুফিয়া বেগম নিজেকে সামলে নিলেন, বললেন ইয়াসকে, কিছু বলবে? উপর নিচ মাথা নাড়ল ইয়াস। যার উত্তর হ্যাঁ। সুফিয়া বেগমের চোখ দুটো ছলছল করে উঠল। মনে হচ্ছে চোখের সামনে সেই ছোট্ট ইয়াসকে দেখছেন তিনি। এগিয়ে গেলেন সুফিয়া বেগম, বললেন ইয়াসকে, কি বলবে বলো। আমি তোমাকে অনেক ভালোবাসি আম্মু। সুফিয়া বেগমের চোখ বেয়ে দু ফোঁটা পানি গড়িয়ে পড়ল। তখনই দৌড়ে গিয়ে ইয়াসকে জড়িয়ে ধরে বললেন কান্নারত কণ্ঠে, আমিও তোমাকে ভালোবাসি বাবা, আমি মিস করি তোমাকে। আমার ভুল ছিল ঈশান, তুমি মায়ের প্রতি আর রাগ করে থেকো না। তুমি আমার প্রতি রাগ করে থাকলে আমি মরেও শান্তি পাবো না বাবা। কাসফিয়া তত সময় নেমে এসে দাঁড়িয়েছে ইয়াসের পাশে। কিছুক্ষণ আগের মন খারাপ চলে গেছে নিমিষেই। আফিয়া আর উজ্জ্বলও দাঁড়িয়ে আছে পাশে। ইয়াস আর সুফিয়া বেগমের সম্পর্কটা ভালো হয়েছে দেখে খুশি হয়েছে ওরাও। গাড়িতে উঠে বসলো ইয়াস আর কাসফিয়া। সবাইকে বিদায় জানিয়ে চলে গেল নিজেদের গন্তব্যে। ইয়াসরা লন্ডনে ব্যাক করেছে আজ 1 সপ্তাহ হতে চলল। প্রতিদিনই কথা হয় বাড়ির মানুষদের সাথে। ইয়াসও কথা বলে ওর মায়ের সাথে। সবটা ঠিকঠাক হয়ে গেছে দেখে ভালোই লাগছে কাসফিয়ার। কাসফিয়ার রেজাল্ট এসেছে বেশ অনেক দিন হলো। পড়াশোনাতেও ও অতটা ভালো না হলেও একেবারে খারাপ না, যথেষ্ট ভালো রেজাল্ট এসেছে। এখানকার যে কোনো ভালো ভার্সিটিতে ভর্তি হওয়া যাবে। মাঝখানে ইয়াস কাসফিয়ার ঝগড়া ঝামেলার জন্য খেয়াল করেনি এই বিষয়টা। তবে আজ একটু নিশ্চিত হলো ইনায়ার সাথে কথা বলে কৌশিক নাকি কোনো একটা ভালো ভার্সিটিতে ভর্তি করিয়ে দিয়েছে কাসফিয়াকে। ব্যস্ততার জন্য ভার্সিটির সম্পর্কে তেমন কোনো তথ্য নেওয়া হয়নি ইয়াসের। তবুও ভেবেছিল সবটা জেনে আজ নিয়ে যাবে কাসফিয়াকে, কিন্তু মহারানীর নাকি মন ভালো না, সে আজ বাড়িতেই থাকবে। ইয়াসও জোর করলো না আর চলে গেল নিজের কাজে। মনোযোগ দিয়ে ক্লাস নিচ্ছে ইয়াস। ও লেকচার দিচ্ছে আর স্টুডেন্টরা সবাই তাকিয়ে আছে ওর দিকে। মেহেক মেয়েটা বসেছে প্রথম বেঞ্চে, পাশে সাইফান। মেহেকের ভীষণ রকমের মন খারাপ ছিল আজ। ইয়াসের হাসি মাখা মুখটা দেখে ওর সব মন খারাপ উড়ে গেছে কোথায় যেন। হঠাৎই ইয়াসের কানে আসলো মেলি কণ্ঠস্বর। বিরক্তির ছাপ পড়ল পুরো মুখ জুড়ে। কেউ ডেকে বলছে ইয়াসকে, মে আই কাম ইন স্যার? বইয়ের দিকে মুখ রেখে উত্তর দিল ইয়াস, নো, ইউ আর লেট, স্ট্যান্ড দেয়ার।
সাইফান একবার তাকালো দরজার সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটার দিকে, পরে আবার ইয়াসের দিকে তাকিয়ে কিছু বলতে নিলে থামিয়ে দিল মেহেক। সাইফান ভাবছে মনে মনে মেয়েটা কি এখানে ভর্তি হয়েছে, কিন্তু দেখে তো ওকে জুনিয়র মনে হয়। এই ক্লাসে কি করছে? তবে কি ইয়াসের মনোযোগ নিজের দিকে নিবে বলেই এই কাজ করছে? হয়তো তাই। মনে মনে এই ভেবে হাসলো সাইফান। স্যারের কিন্তু ভাগ্য ভালো, এই বয়সে এমন কম বয়সী সুন্দরী বউ কে পায়। পরক্ষণে আবার ভাবছে স্যারও কিন্তু দেখতে কম সুন্দর না, এমন সুন্দরী বউ পাওয়াটাই স্বাভাবিক। মেহেকের কথায় সাইফান তো চুপ করলো, কিন্তু বাকি স্টুডেন্টগুলো, বিশেষ করে ছেলেগুলো তাকিয়েছিল দরজার সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটার দিকে। বিরক্ত হলো ইয়াস। সবাইকে ধমক দিতেই আবারও মনোযোগ দিল ক্লাসে। না চাইতেও ইয়াসের চোখ গেল মেয়েটার দিকে। চমকালো সে। ইয়াসের উপমা এখানে, এই ভার্সিটিতেই কি ভর্তি হয়েছে? তবে সব ছেড়ে ইয়াসের মাথায় ঘুরপাক খেতে লাগলো। সবগুলো ছেলে একটু আগে ওভাবে তাকিয়ে ওর উপমাকেই দেখছিল। কথাটা ভাবনায় আসতেই রাগে মুখের ভাবভঙ্গি পরিবর্তন হয়ে গেল ইয়াসের। দ্রুত ক্লাস থেকে বেরিয়ে কাসফিয়ার হাত টেনে নিয়ে গেল একপাশে। কাসফিয়ার হাতে ব্যথা লাগায় চোখ মুখ কুঁচকে বলল সে। আরে করছেন কি? ইয়াস ছাড়লো না কাসফিয়ার হাত, আরো শক্ত করে ধরলো, বলল মেজাজ দেখিয়ে। কেন এসেছো এখানে? পড়বো বলে। আমি পড়বো না বলায় আপনিই তো বললেন অশিক্ষিত বউয়ের সাথে সংসার করবেন না। তোমাকে এত পড়তে হবে না উপমা, কোনো দিকে না তাকিয়ে এক্ষুনি বাসায় যাবে। কাসফিয়ার হাসি মুখটা চুপসে গেল মুহূর্তে। গাল ফুলিয়ে তাকিয়ে রইল অন্যদিকে। কাসফিয়াকে দাঁড় করিয়ে রেখে ক্লাসে গেল ইয়াস। মিনিট কয়েক পর আবারও ফিরে আসলো সে। ওর হাত টেনে নিয়ে গেল নিজের অফিসে। চেয়ারে বসিয়ে রেখে চোখ মুখ শক্ত করে বলল, আমি ক্লাস শেষ করে ফিরে না আসা পর্যন্ত এখানেই বসে থাকবে। এক পাও যদি নাড়িয়েছ পা কেটে ফেলবো বলে দিলাম। এভাবে ধমকালে আমি এক্ষুনি বেরিয়ে যাব। সব সময় এভাবে বকুনি না দিয়ে চুমু টুমুও তো দিতে পারেন, নিরামিষ লোক একটা। ইয়াস প্রথমে রেগে তাকালো কাসফিয়ার দিকে। কাসফিয়া ভাবলো ভুল করেছে সে। চুপ করে বসে রইল বাধ্য মেয়ের মতো। ইয়াস হুট করেই হেসে উঠল কাসফিয়ার ভয়ার্ত মুখশ্রী দেখে। এগিয়ে গেল ওর কাছে। কাসফিয়া কিছু বুঝে ওঠার আগেই ইয়াস ঠোঁট আঁকড়ে ধরল ওর। শত চেষ্টা করেও কাসফিয়া নিজের থেকে দূরে সরাতে পারল না ইয়াসকে। কিছুক্ষণ পর ইয়াস ছেড়ে দিল ওকে। বড় বড় শ্বাস ফেলে ইয়াসের দিকে রেগে তাকালো কাসফিয়া। ইয়াস ঠোঁট কামড়ে হাসলো। কাসফিয়ার ঠোঁটে আবারও ছোট করে একটা চুমু দিয়ে বলল, এসব কি উপমা? আমার চুমুর পাওয়ার সহ্য করার ক্ষমতা নেই, আবার আমাকে কাছে ডাকো। কাসফিয়ার ঠোঁটের কোণে দুষ্টুমির ভরা হাসি। ইয়াসের গলা জড়িয়ে ধরে বলল ওকে, পুরো আমিটাকেই তো সামলাই আমি, এই চুমু আর কি। ইয়াস হেসে উঠল কাসফিয়ার কথায়। উপমা ভালোই জব্দ করতে শিখেছে ইয়াসকে। কেমন কথার জালে ফাঁসিয়ে দিল ওকে। 1 ঘন্টা ধরে ইয়াসের অফিসে বসে আছে কাসফিয়া। বিরক্ত হচ্ছে সে, আর বসে থাকতে পারছে না এখানে। এই ভেবে উঠে দাঁড়িয়েছিল চলে যাবে বলে। তখনই দরজার সামনে দাঁড়িয়ে থাকা ইয়াসকে দেখলো। 2 হাত বুকে ভাঁজ করে দরজার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে ইয়াস। রেগে তাকিয়ে আছে কাসফিয়ার দিকে। ইয়াসের এমন রাগান্বিত চেহারা দেখে দ্রুত চেয়ারে বসে পড়ল কাসফিয়া। তাকিয়ে রইল মেঝের দিকে। ইয়াস হেঁটে আসলো ওর কাছে। কথা না বলে হাতটা ধরে নিয়ে গেল বাইরে। কাসফিয়া বসে আছে ইয়াসের মাস্টার্স কার্ডটাতে। ইয়াস গেটের সামনে দাঁড়িয়ে কথা বলছে অন্য এক প্রফেসরের সাথে। কথা শেষ হলে চলে আসবে এমন সময় মেহেক ছুটে এসে কথা থেকে ইয়াসের সামনে দাঁড়িয়ে এসে সে। ইয়াস বিরক্ত হলো। চলে যেতে নিলেই বলল মেহেক, চলে যাচ্ছেন কেন স্যার? আমি তো আপনার সাথে কথা বলতেই আসলাম। আমি তোমার কথা শুনতে চাই না মেহেক, জাস্ট লিভ নাও। বলেছি না আমার সামনে আসবে না। ইয়াস চলে যাচ্ছিল। দ্রুত গিয়ে ওর পথ আটকালো মেহেক। ইয়াস পাত্তা দিল না, তেমন চলে যাচ্ছিল নিজের মতো করেই। মেহেক ওর যাওয়ার পানে তাকিয়ে বলল, আমি আপনাকে পছন্দ করি স্যার। ওই মেয়েটার মধ্যে কি আছে যা আমার মধ্যে নেই? আমাকে আপনি বলুন, আপনার কেমন মেয়ে ভালো লাগে? আমি চেষ্টা করব ওরকম হওয়ার। সাইফান দৌড়ে এসে মেহেকের পিছু পিছু। ওর পাগলামিতে বিরক্ত হচ্ছে সাইফান। ধমক দিয়ে বলছে ওকে, আরও ক্রেজি। স্যার বিবাহিত, তুই জানিস না? চুপ কর সাইফান, তুই জানিস না আমি ওনাকে ভালোবাসি? এটাকে ভালোবাসা বলে না মেহেক, অন্যায় করছিস তুই। কিছুক্ষণ তর্কাতর্কি হলো সাইফান আর মেহেকের মধ্যে। সাইফানের চোখ গেল সামনে দাঁড়িয়ে থাকা ইয়াসের দিকে।
চোখ মুখে রাগের আভাস ওর। কখন এসে ওদের সামনে দাঁড়িয়েছে দুজনের কেউই তা খেয়াল করেনি। সাইফান প্রচণ্ড ভয় পায় ইয়াসকে, ওর রাগ কেমন সেটাও অজানা নয়। মেহকও সমানভাবেই ভয় পায় ইয়াসকে, তবে আজ ওর কি হলো কে জানে। পরিস্থিতি স্বাভাবিক করতে সাইফান আমতা করে জিজ্ঞেস করলো, কিছু বলবেন স্যার? ইয়াস তাকালো গাড়িতে বসে থাকা কাসফিয়ার দিকে। মনোযোগ দিয়ে ইয়াসের ফোন ঘাটছে সে। এখানে এত সময় কি হলো না হলো কিছুই হয়তো কানে যায়নি কাসফিয়ার। যাবেই বা কি করে, ওদের থেকে গাড়ির দূরত্ব একটু বেশি। ইয়াস কাসফিয়ার দিকে থেকে চোখ সরিয়ে মেহেকের দিকে তাকালো, বলল, কে? প্রথমত তুমি আমার স্টুডেন্ট, এর বেশি কিছুই নয়। বারবার আমি তোমাকে ক্ষমা করব না মেহেক। নেক্সট টাইম এমন ভুল করলে আমি তোমাকে পানিশ করব। ইয়াস ওর গাড়িটার দিকে ইশারা করে বলল আবারও, অ্যান্ড লিসেন, ওই যে দেখছো গাড়িতে বসে থাকা মেয়েটা, সে আমার ওয়াইফ। আমার ভালো থাকার কারণ। পুরো দুনিয়ার কাছে হেরে গিয়ে ক্লান্ত হলে একমাত্র ওর কাছে গিয়েই আমি শান্তি খুঁজে পাই। ইয়াসের ভালোবাসা পাওয়ার যোগ্যতাও কেবল তার উপমারই আছে। তুমি কেন মেহেক? পৃথিবীর কেউই আমার উপমার মতো হতে পারবে না। হলেও তার প্রতি আমার ভালোবাসা জন্মাবে না। মেহেক হয়তো বুঝলো সে ভুল করছে। চুপ করে প্রতিটা কথা শুনলো ইয়াসের। ছোট্ট করে সরি বলল ইয়াসকে। ইয়াস শুনছে কিনা সন্দেহ। ওদেরকে ওখানে রেখেই চলে গেল সে। ইয়াসের যাওয়ার দিকে তাকিয়ে সাইফান মুস্কি হেসে বিড়বিড় করে বলল, ভালোবাসলে তো এভাবে বসতে হয়। প্রায় রাত 12টার কাছাকাছি। কাসফিয়ার শরীরটা আজ খারাপ লাগছে। সকাল থেকেই বমি হচ্ছে। ইয়াসকে বুঝতে দেয়নি কিছুই। বুঝলেই তো এই রাত বিরাতে নিয়ে যাবে হসপিটালে। ইয়াস বসে আছে সোফায়, শুয়ে থাকতে আর ভালো লাগছে না কাসফিয়ার। বিছানা থেকে উঠে কাবারটা খুলছে, কতগুলো জামা কাপড় বের করে বিছানায় ফেলছে। একটা একটা করে গায়ে লাগিয়ে দেখছে আয়নার সামনে গিয়ে ওকে কেমন লাগছে। সব কিছুই করছে ইয়াসের মনোযোগ নিজের দিকে আনবে বলে, কিন্তু এই ইয়াস তো ল্যাপটপে মুখ গুজে আছে, একবারও তাকাচ্ছে না কাসফিয়ার দিকে। বিরক্ত হয়ে ইয়াসের সামনে গিয়ে দাঁড়ালো কাসফিয়া, বলল, কে? শুনুন। নিজের কাজে ব্যস্ত থেকেই উত্তর দিল ইয়াস, বলুন। আমি আগের থেকে অনেকটা মোটা হয়ে গেছি, তাই না? ইয়াস তাকালো কাসফিয়ার দিকে, পা থেকে মাথা পর্যন্ত ভালোভাবে পর্যবেক্ষণ করলো ওকে। মুস্কি হেসে বলল, কই না তো, তুমি আগের মতোই সুন্দর। হ্যাঁ, আমি আগের থেকে অনেকটা মোটা হয়েছি, ভালো করে দেখুন। আর একটা জিনিস কি জানেন? না বললে জানবো কি করে? আমার না ইদানিং অনেক টক খেতে ইচ্ছে করে, এনে দেবেন? ইয়াস ল্যাপটপের দিকে চোখ রেখে আস্তে করে বলল, এনে দিব। কাসফিয়ার রাগ হলো, হাতের জামাটা বিছানায় ছুঁড়ে ফেলে বিড়বিড় করে বলল, বোকা লোক একটা, এত কিছু বলি তাও বোঝে না। ইয়াস ল্যাপটপ থেকে চোখ সরিয়ে তাকালো কাসফিয়ার দিকে। কি বলছে না বুঝেও মুখের ভাবভঙ্গি দেখে বুঝলো কাসফিয়ার রাগ করেছে কোনো কারণে। ইয়াস উঠে এসে পাশে দাঁড়ালো কাসফিয়ার, পিছন থেকে জড়িয়ে ধরে বলল, কে? কি হয়েছে উপমা? কি হবে? কিছু হয়নি, ছাড়ুন আমাকে। ছাড়বো না। তোমার না বাবু চাই? কাসফিয়া ঘুরে তাকালো ইয়াসের দিকে, ওর বুকে হাত রেখে মিষ্টি হেসে বলল, চাই তো। ইয়াস হেসে কাসফিয়ার কানের কাছে গেল, ফিসফিস করে বলল, কে? তাহলে তো পালাই করছো কেন? চলো বাবু আনার প্রসেস শুরু করি। আর ইউ রেডি? কাসফিয়া হাসলো, দু হাত দিয়ে গলা আঁকড়ে ধরলো ইয়াসের। ইয়াস একটু একটু করে এগিয়ে যাচ্ছিল ওর দিকে। তখনই কাসফিয়ার গাটা গুলিয়ে উঠল। ইয়াসের থেকে নিজেকে ছাড়িয়ে দ্রুত ছুটে গেল ওয়াশরুমে। কি হলো বুঝতে না পেরে ওর পিছু পিছু গেল ইয়াসও। মাথাটা ঘুরছে কাসফিয়ার, পেটে যা ছিল উগলে দিয়েছে সব। তাল সামলাতে না পেরে পড়ে যেতে নিলে দু হাতে আগলে নিয়েছে ইয়াস। কাসফিয়ার এমন অবস্থা দেখে চিন্তা হলো ওর। সময় নষ্ট না করে ওকে কোলে তুলে নিয়ে গেল বিছানায়। উদ্গ্রীন হয়ে বলল বারবার, উপমা কি হয়েছে তোমার? শরীর খারাপ লাগছে? কোথায় কষ্ট হচ্ছে আমাকে বলো। নিভৃনুভু চোখে ইয়াসের চিন্তিত মুখটার দিকে তাকিয়ে উত্তর দিল কাসফিয়া, আমি ঠিক আছি। না তুমি ঠিক নেই, তুমি অসুস্থ উপমা। আমাকে আগে বলনি কেন তোমার শরীর খারাপ লাগছে? কথাগুলো বলে ইয়াস দ্রুত উঠে দাঁড়ালো, ফোন খুঁজে নিয়ে এলো কাউকে কল দিবে বলে। কাসফিয়ার বুঝতে বাকি নেই ডাক্তার ডাকতে চাইছে ইয়াস। কাসফিয়া ইয়াসের শার্টের কলার টেনে ধরতেই ইয়াস মাথা নুয়ে তাকালো ওর দিকে। এই সুযোগে ইয়াসের কানে ধরে রাখা ফোনটা কেড়ে নিল কাসফিয়া। ওর হাতটা টেনে এনে রাখলো নিজের উদয়ের উপর।
ইয়াশ কাসফিয়ার মুখপানে তাকাতেই হেসে বলল কাসফিয়া। আমাদের জুনিয়র আসছে। ইয়াশ কিছু সময় থম মেরে বসেছিল ওভাবেই। কাসফিয়া কি বলছে নিউরনে পৌঁছাতেই চোখ ও মুখে অদ্ভুত এক ভালো লাগা প্রকাশ পেল ইয়াশের। কাসফিয়ার ধরে রাখা হাতটার দিকে একবার তাকিয়ে পরে আবার তাকালো ওর দিকে। ঠোঁটের কোণে ফুটে উঠল হাসি। দ্রুত কাসফিয়াকে বুকে টেনে নিল ইয়াশ, চুমু দিল ওর পুরো মুখে, শক্ত করে জড়িয়ে ধরে বলল, আমি যা শুনলাম তা কি সত্যি? আমি বাবা হতে চলেছি। আমার ভিতরে এক অদ্ভুত কাঁপুনি হচ্ছে উপমা। আমার আনন্দ হচ্ছে, খুব আনন্দ হচ্ছে। আমি তোমাকে কি বলে ধন্যবাদ দিব বলো তো? ইয়াশের বুক থেকে মাথা তুলে ওর মুখ পানে তাকালো কাসফিয়া, মিষ্টি হেসে বলল ইয়াশকে, আমি আপনাকে কি বলে ধন্যবাদ দিব? আপনি যে আমার মন খারাপের নির্ভরযোগ্য ঔষধ, আমার ভালো থাকার কারণ, আমার ছন্ন ছাড়া জীবনে আপনি আশার দীপ্ত আলো। ভালোবাসি প্রফেসর সাহেব, ভালোবাসি আপনাকে। সাথে সাথেই উত্তর এলো ইয়াশের থেকে, আমিও তোমাকে ভালোবাসি উপমা। তোমাতেই আমার সূচনা আর তোমাতেই সমাপ্তি। হাসলো কাসফিয়া। ইয়াশের মতো শক্ত করে জোরে ধরলো ওকে। মনে মনে ভাবলো সে, এই মানুষটা এত পাগল কেন ওর জন্য, এত কেন ভালোবাসে ওকে। সবার সামনে কঠোর বদমেজাজি আর কাসফিয়ার সামনে এতটা শান্ত। ছেলেদের ভালোবাসা বুঝি এমনই হয়? ভালোবাসার মানুষ ব্যতীত অন্য সবার কাছে তারা বেপরোয়া। যেমনটা ইয়াশ, পুরো পৃথিবীর কাছে সে কঠোর বেপরোয়া হলেও কাসফিয়ার কাছে শান্ত একটা মানুষ, যে নিজের সবটুকু দিয়ে ভালোবাসতে জানে কেবল। কাসফিয়া মুস্কি হেসে বিড়বিড় করে বলল, রুহি আপু ঠিকই বলতো, আমি সত্যিই ভাগ্যবতী। কাসফিয়া বিছানায় পড়ে ঘুমাচ্ছে বেঘোরে। ওর মাথার কাছটায় বসে আছে ইয়াশ। ফোনের রিংটোন কানে আসতেই সেন্টার টেবিলের উপর থেকে ফোনটা এনে চোখের সামনে ধরল ইয়াশ। উজ্জ্বলের নাম্বার থেকে কল এসেছে দেখে ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল ওর। কলটা রিসিভ করে ফোনটা কানে ধরতেই উদ্বিগ্ন কণ্ঠে প্রশ্ন করল উজ্জ্বল, কাশফিয়া নাকি অসুস্থ? ওর কি হয়েছে ইয়াশ? ডাক্তার দেখিয়েছ? চিন্তার কিছু নেই তো? হ্যাঁ দেখিয়েছি, চিন্তার কিছুই নেই। চিন্তার কিছু নেই মানে? তোমার আপু তো বলল অসুস্থ। কি হয়েছে বুঝিয়ে বলো। ইয়াশ হাসলো, মাথার চুলগুলো ছেলে পেছনের দিকে সরালো, আস্তে করে বলল উজ্জ্বলকে, ইউ আর গোয়িং টু বি অ্যান আঙ্কেল। উজ্জ্বল উৎফুল্ল হয়ে বলল সাথে সাথে, রিয়েলি? আমি ঠিক শুনলাম? তুমি একদম ঠিক শুনেছ। সুখবর পেয়ে খুশি হলো উজ্জ্বল, তবুও ইয়াশকে লজ্জা দিতে বলল, কিন্তু ইয়াশ, তুমি না বললে তোমার বউ ছোট, ওকে বড় হওয়ার সময় দিলে না যে? বাসর সেরে জুনিয়রকে নিয়ে আসার ধাপ তো দেখি আগেই অতিক্রম করে ফেলেছ। আমার সামনে নিরামিষ সেজে ভাব দেখাতে, তাই না? কি করব বলো, সামনে ভাজা মাছ রেখে লোভ সামলাতে পারে কেউ? বউ ছোট তো কি হয়েছে, আমি ওকে পেলে পুষে বড় করে নিব। লজ্জা না দিয়ে অভিনন্দন জানাও আমাকে। নিজের কাজে ব্যর্থ হলো উজ্জ্বল, মুখে হাসি টেনে বলল ইয়াশকে, অভিনন্দন ইয়াশ। কলটা কাটো, বাড়ির সবাইকে এক্ষুনি জানিয়ে আসি খুশির খবরটা। ইয়াশ কলটা কেটে দিল, জানতো উজ্জ্বলের রিয়াকশন এমনই হবে। ফোনটা হাত থেকে রেখে কাসফিয়ার পাশে বসলো ইয়াশ। ওর পেটের উপর থেকে কাপড় সরিয়ে কাপা কাপা হাতে স্পর্শ করলো ইয়াশ। ইয়াশের ঠোঁটের কোণে হাসি খেলে গেল মুহূর্তেই। এ কেমন অনুভূতি হচ্ছে ওর? মনে হচ্ছে পৃথিবীর সব সুখ ইয়াশের কাছেই। বাবা হওয়ার অনুভূতি কি তবে এমনই? আবারও রিংটোন ভেজে উঠল ইয়াশের ফোনে। ভাবলো উজ্জ্বলই কল দিচ্ছে, কিন্তু ফোনটা হাতে নিয়ে সাইফানের নাম্বারটা ভেসে উঠল ফোনের স্ক্রিনে। ইয়াশ প্রথমে রিসিভ না করলেও বারবার কল আসায় বিরক্ত হয়ে রিসিভ করলো। ও কিছু বলবে তার আগেই ভয়ার্থ কণ্ঠে বলল সাইফান, স্যার আমি সাইফান বলছি। হ্যাঁ আমি চিনেছি। কি হয়েছে সাইফান? আর ইউ ওকে? কোনো সমস্যা হয়েছে? হ্যাঁ বিরাট বড় সমস্যা হয়েছে স্যার। কি হয়েছে? আপনি এক্ষুনি মেঘদের ফ্ল্যাটে আসুন স্যার, ও আপনার সাথে কথা বলতে চাইছে। কপালে ভাঁজ পড়ল ইয়াশের, সাথে বিরক্ত ছাপ পড়ল চোখ মুখে। সাইফানকে যথেষ্ট ম্যাচিউরড বলেই জানে ইয়াশ, তবে আজ কেন মেহেকের সাথে তাল মিলাচ্ছে সাইফান? নিশ্চয়ই ওকে বিভ্রান্ত করতে এসব বলছে সাইফান। ইয়াশ কলের লাইন কেটে দিতে চাইলে আবারও ভেসে আসলো সাইফানের কণ্ঠস্বর, আই এম নট জোকিং স্যার, মেহেক আপনার সাথে কথা বলতে চাইছে। ওর বাসাভর্তি পুলিশের লোক, কেবল আপনি আসবেন বলেই বসে আছে।
ইয়াশ চিন্তায় পড়ল সাইফানের কথা শুনে। মেহেক মেয়েটা ওকে পছন্দ করে এটা অজানা নয় ইয়াশের। তখনকার ঝামেলার কথাটাও মনে আসে স্পষ্ট। মেহেকের আব্বুর সাথেও ইয়াশের সম্পর্ক তেমন ভালো না, তার উপর কৌশিকের অ্যাক্সিডেন্টের কারণও উনি। লোকটার সাথে ওর সম্পর্ক যেমনই হোক, মেহেক মেয়েটা শান্তশিষ্ট আর ভালো, ইয়াশকে রেসপেক্ট করে সে। আজকের বিষয়টা তেমন পাত্তা দেয়নি ইয়াশ। এই বয়সে ছেলেমেয়েরা এমন করে, বুঝিয়ে বললে আবার ঠিক ভুল বুঝে যায় তারা, যেমনটা মেহেক বুঝেছে। হুট করেই মাথায় আসলো ইয়াশের মেহেকদের বাড়ি ভর্তি পুলিশ, কথাটা বা কেন বলল সাইফান? তবে কি কোনো বিপদ হলো? কথাটা ভেবেই ইয়াশ বেরিয়ে গেল বাড়ি থেকে। যাওয়ার আগে সার্ভেন্টকে বলে গেল কাসফিয়ার খেয়াল রাখতে। ফ্ল্যাটের দরজাটা ঠেলে ভেতরে প্রবেশ করলো ইয়াশ। রুমের মানুষের ভিড় জমেছে, কাউকে ঘিরে রেখেছে সবাই মিলে। ইয়াশ আস্তে আস্তে ভিড় ঠেলে ভেতরে গিয়ে ঢুকলো। সামনের দৃশ্য দেখে ফর্সা মুখটা ঢেকে গেল অন্ধকারে। রুমের এক কোণে গুটিসুটি মেরে বসে আছে মেহেক। এক ধ্যানে তাকিয়ে আছে মেঝেতে পড়ে থাকা ওর আব্বু সালমান চৌধুরীর রক্তাক্ত শরীরটার দিকে। লোকটা হয়তো মারা গেছে দেখে তাই মনে হচ্ছে ইয়াশের, কিন্তু ওনাকে এমন নিঃসঙ্গভাবে মারল কে? ইয়াশ দাঁড়িয়ে আছে আগের অবস্থানেই। মেহেক মুখ তুলে তাকালো ওর দিকে। এত সময়ে এখনই বোধহয় নড়াচড়া করলো ও। এতক্ষণ ফ্ল্যাট ভর্তি লোকজন, পুলিশ অফিসাররা একটা কথাও বলাতে পারেনি ওকে দিয়ে। জড়বস্তুর মতো বসেছিল এক জায়গাতেই। একবার শুধু সাইফানকে বলেছে ইয়াশের সাথে কথা বলতে চায় সে। ইয়াশকে দেখে কষ্ট করে হাসলো মেহেক। উঠে দাঁড়ালো সে। ইয়াশের সামনে সে দাঁড়িয়ে বলল, ওকে আমি আব্বুকে খুন করতে চাইনি স্যার, কিভাবে যেন গুলিটা বেরিয়ে গেছে। আমি জানি না কিভাবে হলো, সত্যি আমি জানি না। ইয়াশের সাথে কিছু দূরে দাঁড়িয়ে আছে সাইফান আর ওর পাশে পুলিশের পোশাক পরিহিত লোকগুলো। ওনারা চোখের ইশারায় কিছু বললেন ইয়াশকে। ইয়াশ হয়তো বুঝলো ওনাদের ইশারার মানে। একে একে রুম থেকে বেরিয়ে গেলেন সবাই, রইল কেবল সাইফান আর ইয়াশ। সাইফান মেহেককে নিয়ে বসালো সোফায়, পাশে গিয়ে বসলো ইয়াশ আর সাইফান নিজে। মেহেক ভয় পেয়ে আছে, কান্না করতে করতে চোখ মুখ ফুলে গেছে ওর, তাকানো যাচ্ছে না মুখটার দিকে। ওর এমন অবস্থা দেখে সেন্টার টেবিলে রাখা পানির গ্লাসটা মেহেকের সামনে এনে ধরলো ইয়াশ। বলল, কে? শান্ত হও মেহেক, কি হয়েছে আমাকে বুঝিয়ে বলো। মেহেক শান্ত হলো কিছুটা, পানির গ্লাস হাতে নিয়ে ঢকঢক করে পান করলো সে। কিছু সময় নীরব থেকে আচমকাই কান্না করে দিল। কান্না করতে করতে বলল ইয়াশকে, আমার আব্বু খুনি, উনি নারী পাচারকারী চক্রের সাথে জড়িত। ওনার বন্ধুর সাথে ফোনে কথা বলছিলেন, আমি পেছনে দাঁড়িয়েছিলাম তখন। আমি আমি নিজের কানে শুনেছি আমার আম্মুকে উনি নিজ হাতে মেরেছেন। সেদিন ক্যাফেতে আপনাকে মারার জন্য লোক পাঠিয়েছিলেন, আমি জেনে ফেলেছি সব। আমাকেও আব্বু মেরে ফেলতে চেয়েছিলেন। তো তখনই কি হলো মেহেক? আমি রিভলভারটা হাতে নিয়ে আব্বুর দিকে তাক করলাম। উনি ওটা কেড়ে নিতে চাইলেন আমার থেকে। জোড়াজড়িতে কখন যে আমার হাতে লেগে গুলি বেরিয়ে গেছে আমি নিজেও বুঝতে পারিনি। আমি আব্বুকে মারতে চাইনি, বিশ্বাস করুন, কিন্তু আমার কোনো আফসোস নেই। অমন খুনির সন্তান হয়ে বেঁচে থাকার চেয়ে মৃত্যুই ভালো আমার জন্য। মেহেকের আব্বুর সাথে কৌশিকের ব্যাপারটা নিয়ে ঝামেলা হয়েছিল ইয়াশের, কিন্তু তার জন্য যে কাউকে মারতে চাইবে ধারণাটাও ছিল না ওর। এই লোকটার জন্যই তবে রহিম মারা গিয়েছে। ঈশানও অনুশোচনা বোধ থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিয়েছে। সব কিছুর মূল তবে মেহেকের আব্বু সালমান চৌধুরী। মাথাটা কেমন করছে ইয়াশের, বিরক্ত লাগছে সবকিছু। কিন্তু মেহেক যে একটা বাচ্চা মেয়ে, বাবার ভুলের শাস্তি মেয়েটাকে পেতে হবে। এসে মেহেকের কথা ভেবে খারাপ লাগছে ইয়াশের। ইয়াশকে কথাগুলো বলে আবারও অঝরে কান্না শুরু করলো মেহেক। ইয়াশ আর সাইফান কত কি বলে সান্ত্বনা দিল ওকে, কিন্তু মেহেক তো জানে তাকে শাস্তি পেতেই হবে। নিজেকে কোনো রকম সামলালো মেহেক। চুপচাপ উঠে দাঁড়ালো সোফা থেকে। পুলিশের সামনে গিয়ে 2 হাত বাড়িয়ে দিয়ে বলল সে, অ্যারেস্ট মি। সাথে সাথে মহিলা পুলিশগুলো চলে এলো মেহেকের কাছে। ওকে তোলা হলো পুলিশদের নিয়ে আসা গাড়িটাতে। নির্বাক দৃষ্টিতে চলন্ত গাড়িটার দিকে তাকিয়ে রইল সাইফান আর ইয়াশ।
দেখতে দেখতে কেটে গেছে অনেকগুলো দিন। কাসফিয়ার প্রেগনেন্সির এখন 9 মাস চলছে। সামনের সপ্তাহেই ডেলিভারির ডেট দিয়েছে ডাক্তার। ইয়াশ তার কাজ থেকে ছুটি নিয়েছে। আপাতত পুরো দিন বাড়িতেই থাকে কাসফিয়ার সাথে। মাঝে মধ্যে ওর মুড সুইং হলে ইয়াশ ঘুরতে নিয়ে যায় বাহিরে। সব রকম ভাবে ভালো রাখার চেষ্টা করে তার উপমাকে। কৌশিক আর ইনায়া মাঝে মধ্যে আসে কাসফিয়াকে দেখতে। কৌশিক ইয়াসের সাথে কথা বলতে চাইলেও ইয়াসে তেমন গুরুত্ব দেয় না ওকে। এতে আরো রাগ বাড়ে কৌশিকের। মনে মনে ইয়াসকে কত সময় বোকাঝোকা করে শান্ত হয়ে যায় আবার। ল্যাপটপ হাতে নিয়ে সোফায় বসে আছে ইয়াস। কাসফিয়া ওর কোলে বসে আছে, কাঁধে মাথাটা রেখে নিশ্চিন্তে ঘুমাচ্ছে সে। কাসফিয়ার পেট বড় হয়, নড়াচড়া করতে কষ্ট হয় এখন। বাথরুমে গেলেও ইয়াসে নিয়ে যায় হাত ধরে, দাঁড়িয়ে থাকে দরজার সামনে। ওকে একা ছাড়ে না কোনোভাবেই। এই যে এখন কাজ করছে, জোর করেই নিজের কোলে বসিয়ে রেখেছে ওকে। ল্যাপটপ থেকে চোখ সরিয়ে কাসফার দিকে তাকালো ইয়াস, দেখে নিল সজাগ ও কিনা। ঘুমিয়ে পড়েছে দেখে দেরি করলো না আর, কোলে তুলে বিছানায় শুয়ে দিল ওকে। ইয়াস উঠে চলে যেতে চাইলে বাধা দিল কাসফিয়া। পেটে হাত দিয়ে উঠে বসতে চাইলো ইয়াস চিন্তিত কণ্ঠে জিজ্ঞেস করলো ওকে,